মতলববাজদের মতলব হাসিল না হলেও জুনায়েদ খান কাররানী সত্যি সত্যি ঘায়েল হয়ে গেলেন। আর সেই ঘটনা হজরতি আলা অবহিত মাত্রই তার হাঁক ছাড়তে লাগলেন, পাকার কেলাও ও নাদান জুনায়েদ কো। মাতুলদের তাড়নায় শিপ্রা দেবী এবার জুনায়েদ খানের পেছনে জান প্রাণ সঁপে দিলেন। আদরে, আত্মীতে, আহ্লাদে, উষ্ণতায় শিপ্রা দেবী সর্বক্ষণ জুনায়েদ খানের পেছনে নিবেদিতা হয়ে রইলেন। কিন্তু এত কিছু সত্ত্বেও জুনায়েদ খানের তরফ থেকে তেমন কোনো আশাব্যঞ্জক সাড়া তিনি পেলেন না। কণ্ঠের গান শেষ হলেই তার সাথে জুনায়েদ খানের সম্পর্ক পূর্বাপর একইভাবে শেষ হয়ে যেতে লাগল। গানের আকর্ষণ ছাড়া জুনায়েদ খানের মধ্যে শিপ্রার প্রতি আলাদা কোনো টান, আকর্ষণ আদৌ পয়দা হল না। আসর অনুষ্ঠান উপলক্ষে জুনায়েদ খানকে বার কয়েক রায় সাহেবদের সাহচর্যেও এনে দিলেন বটে, কিন্তু তা যেমনই সৌজন্যমূলক তেমনি অন্তঃসারহীন। রায় সাহেবেরা তার সাথে কোনো অন্তরঙ্গতা গড়ে তুলতে পারলেন না। দিন যত অতিবাহিত হতে লাগল, রায় সাহেবদের দল ততই হতাশ হয়ে পড়তে লাগলেন এবং ব্যর্থতার কারণে শিপ্রা দেবীর প্রতি তার মাতুলেরা ততই কঠোর হয়ে উঠতে লাগলেন। দেখে শুনে শিপ্রা দেবী মরিয়া হয়ে উঠলেন। তিনি চিন্তা করে দেখলেন, জুনায়েদ খানকে নিজে আগে পুরোপুরি গ্রাস করতে না পারলে তাকে অন্যের গ্রাসে তুলে দেয়া সম্ভব নয়। শিপ্রা দেবীর এখানে একটা ক্ষীণ আশাও রইল যে তার মাতুলদের চক্রান্তে জুনায়েদ খান যদি সত্যি সত্যি তখ্তের নাগাল পান, তাহলে তার পাশে বসার মৌকাটাও শিপ্রা দেবীর থাকা সম্ভব সেখানে। এ সমস্ত চিন্তাভাবনা স্থির করে নিয়ে শিপ্রা দেবী এবার তার যৌবনকে একমাত্র মূলধন বানালেন এবং গানের সুরের তালে তালে বেখেয়ালের ভান করে তিনি তার প্রমত্ত রূপরাশি জুনায়েদ খানের চোখের সামনে একেবারে উন্মুক্ত করে দিতে লাগলেন। এখানেও সাড়াটা তেমন কিছু আশাব্যঞ্জক না হলেও সলজ্জ হাসি মুখে জুনায়েদ খানকে পুনঃ পুনঃ নজর নামিয়ে নিতে দেখে শিপ্রা দেবী উৎসাহিত হয়ে উঠলেন। তিনি উপলব্ধি করলেন, জুনায়েদ খানের মতো মানুষের তরফ থেকে এর চেয়ে অতিরিক্ত উদ্যোগ কিছু আশা করা যায় না। এই সুযোগে তার নিজের উদ্যোগ গ্রহণ করা এখন উত্তম পদক্ষেপ। চরম একটা লজ্জা আর নাজুক অবস্থার সাথে তাকে সম্পৃক্ত করতে না পারলে এ কলাই সিদ্ধ হবার নয়। মতলব এঁটে নিয়ে গানের আসরের অজুহাতে শিপ্রা দেবী জুনায়েদ খানকে এক আনন্দ ভবনে ডেকে নিলেন। সরল মনে জুনায়েদ খান সে ভবনে ঢুকে দেখলেন অপরূপ সাজে সজ্জিতা শিপ্রা দেবী একাই তার জন্য ইন্তেজারে আছেন। জুনায়েদ খান ইতস্তত করতে লাগলেন, আসুন আসুন, এক্ষুনি আর সবাই এসে পড়বেন বলে ভাওতা দিয়ে শিপ্রা দেবী জুনায়েদ খানকে হাত ধরে টেনে এক কক্ষের মধ্যে নিয়ে এলেন। শিপ্রা দেবী ইশকের আকর্ষণে জুনায়েদ খানকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে উদ্যত হলেন। এতক্ষণে জুনায়েদ খান ঘটনাটি পুরোপুরি উপলব্ধি করতে পারলেন এবং উপলব্ধি করতে পেরেই শিপ্রা দেবী থেকে মুক্ত হতে লাগলেন। সবলে বাহুবন্ধন আরও অধিক শক্ত করে তৃষ্ণার্ত হরিণীর মতো শিপ্রা দেবী আকুল কণ্ঠে কেবল আবেদন আরতি জানাতে লাগলেন। শিপ্রার এই অশ্লীল আবেদনে জুনায়েদ খানের মাথায় ধরে গেল আগুন। শিল্পী শিপ্রার প্রতি তার সঞ্চিত শ্রদ্ধাভক্তি তামামি উপে গেল। বিষাক্ত নাগিনী বোধে জুনায়েদ খান সজোরে লাথি মেরে শিপ্রাকে মেঝের উপর ছুড়ে দিলেন এবং সীমাহীন ঘৃণা ও উত্তেজনা নিয়ে তিনি কক্ষ থেকে দ্রুত পদে বেরিয়ে এলেন। অপমান উপেক্ষার গ্লানিতে ফুঁসে উঠলেন শিপ্রা দেবী। প্রতিশোধ গ্রহণ কল্পে তৎক্ষণাৎ ভিন্ন মূর্তি ধারণ করলেন। পরনের শাড়ি জামা টেনে ছিঁড়ে বিবস্ত্রা হয়ে জুনায়েদ খান কাররানী তাকে বেহুর মতি করেছে, ফুঁসলিয়ে এনে সবলতার ইজ্জত লুটে নিয়েছে বলে তিনি তার স্বরে চিৎকার জুড়ে দিলেন। চিৎকার আর্তনাদে লোক জুটিয়ে ফেললেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এলেন রায় ভাতৃদ্বয়। এই একগুইমের জন্যে জুনায়েদ খানকে শায়েস্তা করতে তারা বদ্ধপরিকর। বিবস্ত্রা বিধ্বস্তা শিপ্রা দেবীকে নিয়ে তারা হজরতি আলা সুলাইমান খান কাররানীর সামনে হাজির হলেন এবং এই জঘন্য জুলুমের বিচার প্রার্থনা করলেন। ঘটনা শুনে হজরতি আলার মাথায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। তিনি সঙ্গে সঙ্গে সাক্ষী প্রমাণ তলব করলেন। শিপ্রা দেবী ও জুনায়েদ খানকে আনন্দ ভবনে যেতে যারা দেখেছিলেন এবং ব্যস্ত ও অবিন্যস্তভাবে আনন্দ ভবন থেকে জুনায়েদ খানকে যারা বেরিয়ে যেতে দেখেছিলেন তারা সাক্ষ্য দিলেন। ঘটনাস্থলে চিৎকার শুনে যে সমস্ত ব্যক্তিবর্গ জুটেছিলেন তারা তাদের দেখা ঘটনা বললেন। শিপ্রাকে ফুসলিয়ে আনন্দ ভবনে আনার ব্যাপারে রায় সাহেবদের তৈরি করা সাক্ষীরাও নিখুঁতভাবে ঘটনাটি তুলে ধরলেন। শিপ্রা দেবীর হালত দেখে শিপ্রা দেবীর বর্ণনা, ক্রন্দন
এবং সর্বোপরি সন্দেহাতীত ওই সমস্ত সাক্ষ্য প্রমাণ পাওয়ায় হজরত আলা ঘটনাটিকে সত্য বলে মনে করলেন। তবু আসামিকে সুযোগ দেওয়ার জন্য তিনি জুনায়েদ খানকে বিচারে হাজির হওয়ার নির্দেশ দিলেন। কিন্তু এই নিরতিশয় লজ্জার সম্মুখীন হওয়ার মতো রুচি জুনায়েদ খানের ছিল না। তার চেয়ে বড় কথা, যে পরিবেশ পরিস্থিতির শিকার তিনি হয়েছিলেন তাতে শিপ্রা দেবীর শ্লীলতাহানি তিনি করেননি। এর প্রমাণ একমাত্র উপর ওয়ালা ছাড়া তার পক্ষে দূসরা কোনো সাক্ষী নেই। ওই পরিবেশ পরিস্থিতির সুযোগ নিয়ে শিপ্রা যেখানে নিজেই এ অভিযোগ এনেছেন সেখানে তার অভিযোগ খণ্ডন করার কোনো উপায় নেই। এ কাজ তিনি করেননি। এ কথা আসামি কেবল নিজেই বললে বিচারে তা গ্রহণযোগ্য হবে না। শিপ্রা দেবীর সাথে তার ওই নির্জন ঘরে উপস্থিতি শিপ্রার অভিযোগ প্রমাণের পক্ষে যথেষ্ট। সুতরাং অনর্থক হাজির হয়ে পাকড়াও হতে যাওয়া আর এই নিদারুণ লজ্জার সম্মুখীন হওয়া তিনি সমীচীন বোধ করলেন না। জুনায়েদ খানের অনুপস্থিতি ঘটনার সত্যতা আরও প্রকট করে তুলল। অপরাধ সম্বন্ধে হজরত আলা একেবারে নিঃসন্দেহ হয়ে হুঙ্কার ছেড়ে বললেন, পাকাড়কে লাও ও নাদান জুনায়েদ কো। অতপর জেনা করার শাস্তিস্বরূপ জুনায়েদ খানের অর্ধেক দেহ মাটির মধ্যে পুঁতে পাথর মারার আদেশ দিয়ে হজরত আলা টলতে টলতে বিচার কক্ষ ত্যাগ করলেন। শাহজাদা দাউদ খানের হুঁশিয়ারির কথা স্মরণ করে জুনায়েদ খানের এখন আফসোসের সীমা পরিসীমা রইল না। বাঙ্গালা মুলুকে থাকলে ধরা পড়তেই হবে এবং ধরা পড়লে মৃত্যু নির্ঘাত জেনে জুনায়েদ খান তৎক্ষণাৎ বাঙ্গালা মুলুক ত্যাগ করলেন। উপায়ান্তর না দেখে তিনি সরাসরি দিল্লিতে এসে আকবর শাহর আশ্রয় নিলেন। জুনায়েদ খানের রণনৌপুণ্যের কথা আকবর শাহ জানতেন। বাঙ্গালার এমন একটি শক্তিকে নিজের পক্ষে পেয়ে আকবর শাহ অত্যন্ত খুশি হলেন। তিনি তাকে সাদরে গ্রহণ করলেন এবং আগ্রা ও জয়পুরের মধ্যবর্তী হিন্দাউন নামক স্থানে তাকে জায়গির প্রদান করলেন। এদিকে জুনায়েদ খানের দুষ্কর্মের জন্যে হজরত আলা কয়েকদিন বিমর্ষ হয়ে রইলেন। তার পরিবারভুক্ত ব্যক্তির এহেন আচরণে হজরত আলার আত্মসম্মানে মস্ত বড় ঘা লাগল। কয়েকদিন তিনি সবার সামনে সহজ হতে পারলেন না। এর উপর যখন আবার শুনলেন জুনায়েদ খান গিয়ে আকবর শাহর আশ্রয় গ্রহণ করেছেন, আকবর শাহর সাথে একাত্ম হয়ে গেছেন, তখন তিনি আরও অধিক অস্থির হয়ে উঠলেন। মর্মদাহে অনুক্ষণ দগ্ধ হতে লাগলেন। হজরত আলার প্রতিকূল এ মানসিক অবস্থা দেখে চরম আগ্রহ থাকা সত্ত্বেও আম্মা বেগম খামোশ হয়ে রইলেন। বলি বলি করেও দৌলত জাহানদের ব্যাপার নিয়ে হজরত আলার সাথে তিনি কথা বলার সাহস পেলেন না। অধীর আগ্রহ নিয়ে হজরত আলার মেজাজ মর্জি স্বাভাবিক অবস্থায় ফিরে আসার অপেক্ষা করতে লাগলেন। শাহজাদা দাউদ খান ক্লান্ত হয়ে পড়লেন। অনেকদিন অতিবাহিত হওয়ার পরও কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি চিন্তিত হয়ে উঠলেন। আর চুপ থাকতে না পেরে একদিন তিনি সেনাপতি কালাপাহাড়কে রসিকতা করে বললেন, কি চাচা, এরই নাম বুঝি বজ্র আটুনি ফসকাকেরও? এত উৎসাহ উদ্দীপনা তামামি ফুস। বুঝতে পেরেও কালাপাহাড় স্মিত হাস্যে বললেন, কিসের উৎসাহ ছোট হুজুর? আমি কি অতপর আসমানের তারাগুলোই গুনতে থাকব? দাওয়াত টাওয়াত খেয়ে চাচা যান এই যে এত কোমর মাজা শক্ত করে নিলেন, তাকে কেবল ফি সাবিলিল্লাহ বলে আমাকে আল্লাহর হাতে সঁপে দেওয়ার জন্যে? প্রস্তাবটা আজ পর্যন্ত তুলতেই পারলেন না। প্রস্তাব? তাজ্জব আকাশ থেকে পড়লেন। ঠিক আছে, আমি গিয়ে এখন তাহলে হজরত আলাকে বলি, আব্বাজান আমি কতল হয়ে গেছি, শিগগির শিগগির মুরাদ খানের নাতনিটাকে আমার ঘরে এনে দিন, নইলে আপনি পুত্রহারা হবেন। সেনাপতি কালাপাহাড় সশব্দে হেসে বললেন, তা বললে উনি পুত্রহারা ঠিকই হবেন। এমন পুত্র জিন্দা তার এক লহমাও থাকবে না। মানে? হজরত আলা কুপিয়েই তাকে হত্যা করবেন। এক আওরাতের ঘরে গিয়ে তার ভাতিজা জুনায়েদ খান সাহেব এমনিতেই হজরত আলাকে আনন্দে টকবক করে রেখেছেন। এ মুহূর্তে তার নিজ পুত্র ফের আর এক আওরাতের ঘরে আনার বায়না ধরলে সোহাগ তার এতই উথলে উঠবে যে তা বর্ণনা করার সাধ্য আমার নেই। সোহাগের আধিক্যে তৎক্ষণাৎ তিনি তলোয়ার মেরে বেমালুম পুত্রহারা হয়ে যাবেন। চাচা, ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ তাআলা সবুরকারীদের পক্ষে থাকেন। ব্যস্ত হওয়ার সময়টা নয় জাহাপনা, বাতাস বড়ই গরম। জি, কাজ ঠিকই এগোচ্ছিল, কিন্তু জুনায়েদ খান সাহেব এর মধ্যে ওই খামখেয়ালিটা করে বসে তামাম কিছু গোলমাল করে দিলেন। বুঝতেই তো পারছেন হজরত আলার মনের অবস্থা কেমন এখন। শাহজাদা থেমে গেলেন, পরিস্থিতি আঁচ করে বললেন, তা অবশ্য ঠিক চাচা, তবে এর মধ্যে কোনো তবে নেই। স্বাভাবিক ব্যাপার হলে বাধা কিছু ছিল না, কিন্তু
জুনায়েদ খান সাহেবদের মতো অতটা না হলেও এটাও তো কিছুটা অস্বাভাবিক ব্যাপার। নিতান্ত এক নগণ্য ঘরের আওরাতের প্রতি শাহজাদার এই দুর্বলতার কথাটাও তাৎক্ষণিকভাবে ওই ইঙ্গিতই বহন করে। এই মুহূর্তে প্রস্তাব হজরতে আলা কিভাবে গ্রহণ করবেন সেদিকটা ভেবে দেখতে হবে না? শাহজাদা সমঝে গেলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, ঠিক চাচা, এ মুহূর্তে আমার সম্বন্ধেও তার খারাপ ধারণা হওয়াটা মোটেই বিচিত্র নয়। তাহলে অপেক্ষা করি কিছুদিন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? বিলকুল চাচা। এখন দেখছি ওই জুনায়েদ খান ভাই সাহেব সব মাটি করে দিলেন। এত করে বারণ করলাম, তবে কিছুই তিনি শুনলেন না। এখন নিজেও উনি মরলেন, আমার পথের কাঁটাও ছড়িয়ে গেলেন। জি জি, বাতাসটা উনি গরম করে দিয়েছেন। আহাম্মক কাহাকার। পিঠে খেলেন, পিঠের ফোড় গুনে দেখলেন না? তা যা বলেছেন, কিন্তু ঘটনাটার সত্যতা সম্বন্ধে আমার এখনও সন্দেহ আছে শাহজাদা। সন্দেহ? জি, সন্দেহ বই কি। এতটা হীনরেচুর লোক বলে তাকে আমার কখনো মনে হয়নি। সন্দেহে নয় চাচা, আমার দৃঢ় বিশ্বাস ঘটনাটা সর্বব্য মিথ্যা। তাকে ওই জালে জড়িয়ে পড়তে দেখে আমার এই সন্দেহ হয়েছিল। তেলে পানিতে এক হবে না, নিশ্চয় উনি ফেঁসে যাবেন। গেলেনও ঠিক তাই। তাজ্জব, শিপ্রা দেবী এভাবেই ডুবিয়ে দিলেন তাকে? জবাব দিতে গিয়ে শাহজাদা এবার হেসে ফেললেন। তিনি হাসতে হাসতে বললেন, তাজ্জব হচ্ছেন কেন চাচা? শিপ্রা দেবীর প্রাণ বাঁচানোর পর যে প্রাণ শিপ্রা দেবী নিঃশর্তভাবে আপনাকে দিয়ে রেখেছেন, সেই প্রাণের দিকে অন্য কেউ হাত বাড়ালে তাকে তো তিনি ডোবাবেনই। শাহজাদা, আপনার প্রতি তার মহব্বতে ভাটা কোনোদিন পড়বে না, এটা আপনারই কথা। 10-এর সাথে পাল্লা দিয়ে তার মহব্বত হাসিল করার আপনার বিলকুল খাহেশ। আপনি তো জিতেই গেছেন চাচা, পাল্লাতে আপনি জয়ী। যান, আর পাল্লা দিতে হবে না। ময়দান প্রায় ফাঁকা। এবার ফাঁকা ময়দানে গিয়ে আপনার জন্য তার ধরে রাখা মহব্বতটা বিনা তাকলিফে হাসিল করে আসুন। কালাপাহাড় সাহেবও এবার সশব্দে হেসে উঠে বললেন, সালাম ছোট হুজুর, শিপ্রা দেবীর মহব্বতে আমার লাখো সালাম। শাহজাদা দাউদ খান ধৈর্য ধারণ করলেন এবং ধৈর্যের সাথে কাল কাটাতে লাগলেন। মাঝে মাঝে দৌলতের অদৃশ্য পরশ তাকে উতলা করে তুললেও এবং ক্ষণিকের তরে দিল তার কাব্যতর হলেও এ নিয়ে তিনি অতিশয় অস্থির হতে গেলেন না। আত্মসম্বরণ করে নিয়ে এন্তেজারে রইলেন এবং পরিস্থিতির পাওনা মেটাতে লাগলেন। শাহজাদার দৈনন্দিন জীবনযাত্রা এখন প্রায় ছাঁচে ঢালা। প্রতীক্ষার দিনগুলি তার হয় একই রকম বৈচিত্র্যহীন। দপ্তরের নির্দিষ্ট কাজ, আহার, বিরাম, নিদ্রা, অতপর কোনো দিন ঘুরে বেড়ানো, কোনো দিন বা সাওয়ারি। আনুষঙ্গিক কাজগুলি একই রকম। ফুলবাগিচায় যাতায়াত, বাগবাগিচার তদারকি, মুরাদ খানের খবরদারি, জঙ্গি চাচার সঙ্গলাভ, সবই ওই ছকে বাঁধা কর্মসূচির এক ঘেঁজের। এ দুনিয়ার সব কিছুই পরিবর্তনশীল। সময়ের বিবর্তনে পাল্টে যায় পরিবেশ, পাল্টে যায় পরিস্থিতি, বদলে যায় মানসিকতা। আজ যা দুঃসহ, সময়ের ব্যবধানে ক্রমেই তা সহনশীল হয়ে যায়। আজ যা নিরবিচ্ছিন্ন আনন্দের, কাল তাতে রেশ লাগে বিষাদের। আজ যা মুখ্য, কাল তা গৌণ। আজ যা অনায়াসলব্ধ, কাল তা দুর্লভ। আজ যা অভ্রান্ত, কাল তা মিথ্যা। স্থিতি নেই কিছুতেই। আজকের তারুণ্যে কাল আসে বার্ধক্য। আজকের নৌপথে কাল চলে গাড়ি। আজকের অরণ্যে কাল জাগে জনপদ। পক্ষান্তরে আজকের জনপদ কালকের গোরস্থান। এ দুনিয়ায় কোনো কিছুই স্থায়ী নয়। সব কিছুই ভঙ্গুর, সব কিছুই অস্থায়ী। স্থায়ী শুধু একমাত্র আল্লাহ তাআলা আর তার বিধান। একমাত্র তিনি অবিনশ্বর আর তার বিধানই অনড়। তাণ্ডার পরবর্তী ইতিহাস এ সত্যেরই পুনরাবৃত্তি। সময়ের প্রলেপে হজরতি আলার অশান্ত মন শান্ত হল আবার। স্বাভাবিকতায় ফিরে এসে আবার তিনি সহজ হলেন। সহজ হয়ে সবার সাথে আগের মতোই মিশতে লাগলেন। তার মলিন মুখে আগের মতোই হাসি ফুটে উঠল। পরিবেশ অনুকূল বোধে পুনরায় তৎপর হলেন আম্মা বেগম। একদিন তিনি নিরালাই হজরতি আলাকে বললেন, জনাব, অভয় পেলে আজ একটা কথা বলতে চাই আমি। হজরতি আলা সুলাইমান খান কাররানি হাসি মুখে বললেন, অভয় কেন বেগম? আমার সাথে কথা বলতে বেগম সাহেবার অভয়ের কি জরুরত? জনাব, অন্যের কাছে হজরতি আলা বলেও বেগমের কাছে তো আমি তা নই। তার কাছে কেবলে আমি খসম। বলুন কি বলতে হবে? আমি শাহজাদা দাউদের কথা বলতে চাই। তাকে সংসারী আর দায়িত্বশীল করার লক্ষ্যে চিন্তাভাবনা একদিন আমরা করেছিলাম। মানে জিয়াদা খুবসুরাতের কোনো একটা বুদ্ধিমতী স্ত্রী ঘরে থাকলে তার টানে হয়তো সে। কথার মাঝে হজরতে আলা বলে উঠলেন, আলবৎ আলবৎ, এমন একটা বাঁধন ছাড়া ওই বেড়াটাকে বাঘ মানানো যাবে না।
খবর টবর আছে কিছু এ ধরনের কোন আকেলমান দুলহিনের? জি জনাব, খবরই স্রেফ নয়, আমি নিজেও দেখে এসেছি তাকে। যেমনই সুন্দরী তেমনই আকেলমান কি। দাউদেরও তাকে খুব পছন্দ। হজরতে আলা খুশি হয়ে বললেন, আচ্ছা, কোথায় দেখলেন তাকে? কার মেয়ে? এই কথাটা বলতে আমার ভয় হচ্ছে জনাব। মানে? কোনো খানদানি ঘরের আওরাত সে নয়? নিতান্ত গরিব ঘরের মেয়ে? সে পরিবারের আদব আখলাক খুবই উঁচু মানের। পরিবারের প্রত্যেকে খুব উঁচু রুচির মানুষ। তাহলে এত সংকোচ কিসের? সে ঘর যে আমাদেরই এক মামুলি নওকরের ঘর জনাব। বাগান রক্ষক ওই মুরাদ খানের নাতনি সে মেয়ে। তাতে কি হয়েছে? জনাবের যদি আপত্তি থাকে এতে, কেন, তারা মুসলমান নন? মুসলমান তো জরুর। তাহলে আর বাধা কোথায়? বাদশাহ আর নওকরের মধ্যে ইসলামে ফারাক আছে কিছু? জনাব, বেগম সাহেবা কি ইসলামের সাম্যবাদের বদনাম করতে চান? না মানে হেরেমের ব্যাপার কিনা? হেরেমের তরফ থেকে? হেরেমে যারা বাস করেন তাদের জাতগোত্র কি আলাদা? তাহলে তো তাদেরই আগে তাড়াতে হয় হেরেম থেকে। আলহামদুলিল্লাহ, আমি নিশ্চিত হলাম। বেগম, জনাবের এই মন মানসিকতা আমি জানি বলেই প্রস্তাবটা তাদের আমি সরাসরি দিয়ে এসেছি জনাব। বেশ করেছেন। ধনী গরিবের প্রশ্ন ছাড়া অন্য কোনো বাধা বিপত্তি না থাকলে বেগম সাহেবের পেরেশান হওয়ার কোনো কারণ নেই। শাহজাদা দাউদের শাদী এখানেই হবে। তা বলছিলাম কি জনাব? বলুন। জনাব যদি নিজে একবার দেখে আসতেন মেয়েটাকে। হজরতে আলা হেসে উঠে বললেন, আরে আরে বেগম সাহেবা বলেন কি? তার পছন্দের উপর আর কোনো পছন্দ আছে? বেগম সাহেবের কাছে জনাব তো এ ব্যাপারে বিলকুল নাবালক। তাহলে আর দেরি না করে কাজটা। হজরতে আলা পুনরায় হেসে বললেন, বেগম সাহেবার খুবই মনে ধরেছে বুঝি? জি জনাব, জি। হবে হবে। আমাদের একেবারে হাতের মধ্যের ব্যাপার। কিছু দেরি হলেই বা ক্ষতি কি? আমরা যেখানে চাই সেখানে কার সাধ্য দুলহিনকে ছো মেরে নিয়ে যায়? জনাব, উতলা হওয়ার কারণ নেই। খোদ শাহজাদার শাদী ধুমধাম করতে হবে না? তাক লাগানো আঞ্জাম করতে হবে না? এ কাজ মস্ত বড় কাজ। হুট করে এ কাজে হাত দেয়া যায় না। দুদিন পরে হলেও একদিন ঠিক আমি এ কাজে হাত দেব। বেগম সাহেবা তৃপ্ত হতে পারলেন না। হজরতে আলার কথার উপর আর কথা বলতেও পারলেন না। তিনি ক্ষুণ্ণ মনে প্রতীক্ষা করতে লাগলেন। কিন্তু বেগম সাহেবার ক্ষুণ্ণ মন প্রসন্ন আর হল না। সময়ের এক ফোড় অসময়ের 9 ফোড়েও সারে না, এই প্রবাদই সত্য হলো এখানে। আজ যা সহজসাধ্য ছিল কাল তা সুদূর পরাহত হয়ে গেল। বেগম সাহেবা সাধ পূরণের পথে এলো দুর্লঙ্ঘ এক বাধা। হঠাৎ ঘটে গেল নিদারুণ এক দুর্ঘটনা। চমকে গেল তামাম বাঙ্গালার মানুষ। দুদিন পরে হাত লাগাবেন বলে যে আশাটি পুষে রাখলেন বাঙ্গালার অধিপতি সোলাইমান খান কাররানি, সে হাত লাগানোর কিসমত আর তার হল না। তার আগেই তার সামনে এসে হাজির হল এ জিন্দেগির চরমতম পরোয়ানা। কয়েকদিনের অল্প একটু অসুখের বাঙ্গালার মুকুট হজরতি আলা সোলাইমান খান কাররানি ইহধাম ত্যাগ করলেন। দিন ফুরলেই যেতে হবে, তাই তাকে যেতে হলো। অনড় রইল আল্লাহ তাআলার বিধান। পাল্টে গেল বাঙ্গালা মুলুকের চিত্রপট। শূন্য হল তখ্ত, বদলে গেল ইতিহাস। যা এতদিন বেগম সাহেবার মুখ্য বিষয় ছিল তা এখন একেবারে গণ্য হয়ে গেল। আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এলো বাঙ্গালা, বিহার, উড়িষ্যায়। হাহাকার পড়ে গেল শাহী মহলে। রাজধানীতে আর গুণগ্রাহীদের ঘরে ঘরে হতভম্ব হয়ে গেলেন পাত্রমিত্র শাহী পুরুষ। সাথে সাথে শঙ্কিত হয়ে উঠলেন বাঙ্গালা মুলুকের শুভাকাঙ্ক্ষীরা। আর আশার আলো ফুটে উঠল মতলববাজদের দিলে। তখ্ত ফাঁকা না থাকায় আফসোসে যারা কাতর ছিলেন এ সংবাদ শোনা মাত্রই তড়াক করে উঠে তারা সোজা হয়ে বসলেন। কিন্তু শিরনি দরগা পেল না। সোজা হয়ে বসে মতলববাজদা আবার কাত হয়ে পড়ে গেলেন। দূরদর্শী প্রধান উজির লোদি খানের বুদ্ধিদীপ্ত পদক্ষেপে সঙ্গে সঙ্গে রাশি রাশি ছাই পড়ল মতলববাজদের মুখে। লোদি খান ভেবে দেখলেন, যত নিদারণই হোক, শোকের ছায়ায় আসন্ন থেকে অধিক সময় বাঙ্গালার মসনদ ফাঁকা রাখলে বিপর্যয় অবশ্যম্ভাবী। শাহজাদাদের নিয়ে কোনো দুর্ভাবনা ছিল না, কিন্তু মরহুম হজরতি আলার জামাতা সহ এতগুলো ভাতুষপুত্র দাবিদার বিদ্যমানে। আর মতলববাজ ও গাদ্দারদের চক্রান্তে মসনদ নিয়ে অচিরে কারবালার খেল শুরু হওয়া বিচিত্র নয়। যোগ্য ন্যায্য শাসককে উপেক্ষা করে অযোগ্যদের দাবি নিয়ে অচিরে নানা দিক থেকে ধেয়ে আসবে নানাজন। প্রত্যক্ষ ও যোগ্যতম উত্তরাধিকারীকে মসনদে বসানো নিয়ে আলোচনা করতে গেলেও উজির নাজির পাত্রমিত্রের অনেকে বিভিন্নমুখী প্রস্তাব তুলে বিপর্যয় পয়দা করবেন, এতে কোনো সন্দেহ নেই।
তাই উজিরে আলা লোদি খান সাহেব যথাসময়ে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করলেন। যথাযথ মর্যাদার সাথে হজরত আলার দাফন কাফন সমাপ্ত করে এসে তিনি কাউকে কোনো ভাবনার সুযোগ না দিয়ে মরহুম হজরত আলার জ্যেষ্ঠ পুত্র বাইজিদ খান কাররানিকে মসনদে বসিয়ে দিলেন এবং বাঙ্গালার অধিপতি হিসাবে তার নাম ঘোষণা করে দিলেন। রাজধানীর তামাম লোক শোকে আর ঘাপটি মারা লোকেরা যখন খুশির আনন্দে আচ্ছন্ন, ঠিক সেই মুহূর্তে রাজধানীর অলিগলি পথ প্রান্তর থেকে সকলের কানে ভেসে এলো ঘোষকের ঘোষণা। বাঙ্গালা বিহার উড়িষ্যার নয়া অধিপতি জনাবে আজম হুজুরে মুল্ক বাইজিদ খান কাররানি বাহাদুর বাঙ্গালা উড়িষ্যার জনগণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং পাত্রমিত্র সভাসদদের অচিরেই দরবার কক্ষে তশরিফ আনার নির্দেশ প্রদান করছেন। এই মুহূর্তে ঘোষণা শুনে অনেকে স্তম্ভিত হয়ে গেলেন। তারা মুখ চাওয়াচাই করতে লাগলেন। গর্জে উঠলেন গাদ্দার মতলববাজ সভাসদেরা। তাদের সাথে পরামর্শ না করেই এমন কাজ কে করল তার খবরদারি করার জন্যে এবং এ ঘোষণা বাতিল করার অভিপ্রায় নিয়ে সঙ্গে সঙ্গে ছুটে এলেন দরবার কক্ষে। কিন্তু এসেই তাদের দুই চক্ষু চড়ক গাছ হয়ে গেল। তারা এসে দেখলেন ইতিমধ্যে শাহজাদা দাউদ খান, সেনাপতি কালাপাহাড়, সেনাপতি সিকান্দর উজবেক, সেনাপতি ইসমাইল খান, বাংলার বিশিষ্ট বিশিষ্ট সালার জঙ্গি ব্যক্তিরা এসে বাইজিদ খানের প্রতি আনুগত্য ব্যক্ত করে তলোয়ার খুলে দাঁড়িয়ে আছেন এবং পাত্রমিত্র সভাসদদের সিংহভাগে এসে আনুগত্য জ্ঞাপন করে আসন গ্রহণ করেছেন। অবস্থা একান্ত আয়ত্তের বাইরে। তাই ধরা পড়ার ভয়ে নিরুপায় হয়ে গাদ্দার মতলববাজেরাও বাইজিদ খানের প্রতি আনুগত্য জ্ঞাপন করে আসন গ্রহণ করলেন। বাংলার অধিপতি বাইজিদ খান কাররানি প্রবীণ রাজনীতিবিদ লোদি খান সাহেবকে প্রধান উজিরের পদে পুনর্বহাল করে এই শোকাচ্ছন্ন মুহূর্তের দরবারের সমাপ্তি ঘোষণা করলেন। তান্ডার রাজনৈতিক রঙ্গালয়ে যে নয়া দৃশ্যের সূচনা হল, তার প্রভাবে দৌলত জাহানের খোয়াব, শাহজাদা দাউদ খানের উচ্ছ্বাস, আম্মা বেগমের সাজ সবকিছুই সাময়িকভাবে উজ্জ্ব হয়ে পর্দার আড়ালে চলে গেল। প্রবল বেগে চলতে লাগলো রাজনৈতিক কসরত। সময়ের চাহিদায় শাহজাদা দাউদ খানও দুর্বলতা ঝেড়ে ফেলে চাঙ্গা হয়ে উঠলেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে একাত্ম হয়ে গেলেন। পিতৃশোক সামলে নিতে বাইজিদ খান কাররানের কয়েকদিন সময় লাগল। এরপরে তিনি মজবুত হাতে শাসনদণ্ড ধারণ করলেন। আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ সুনিয়ন্ত্রিত করার পর এবং উজির ওমরাদের পদবিন্যাস সমাপ্ত করার পরে তিনি তার রাজনৈতিক নীতি এবং পরিচিতি সুনির্দিষ্ট করার কাজে মনোনিবেশ করলেন। এ কাজে তিনি প্রাথমিকভাবে প্রধান উজির লোদি খান শাহজাদা দাউদ খানকে পরামর্শের জন্য ডেকে নিলেন। এক নিভৃত কক্ষে বসে তিনি লোদি খানকে বললেন, মাননীয় উজিরে আজম, আমি চিন্তা করে দেখলাম বাংলা মুলুকের রাষ্ট্রপতির নীতি ও অবস্থান সর্বাগ্রে সুনির্দিষ্ট হওয়া উচিত। এ বিষয়ে আপনার কি অভিমত? কিঞ্চিত চিন্তা করে উজিরে আজম বললেন, বিষয়টা আরও একটু খোলাসা করার প্রয়োজন আছে জনাব। রাষ্ট্রপতির অবস্থান বলতে জনাব কি বোঝাচ্ছেন? অবস্থান বলতে আমি রাষ্ট্রপতির স্বরূপ ও পরিচিতির কথা বলছি। সার্বভৌমত্ব ও স্বাধীন সত্তা নিয়ে থাকলেও বিশেষ এক প্রয়োজনে আমার মরহুম আব্বাজান নিজেকে হজরত আলা পরিচয়ে পরিচিত করে সে মোতাবেক এক নির্দিষ্ট বৈদেশিক নীতি অনুসরণ করে গেছেন। আমাকেও কি তাই পরামর্শ দেন আপনি? একটু থেমে উজির আজম গম্ভীর কণ্ঠে বললেন, প্রসঙ্গটি যেমনই জরুরি তেমনই জটিল জনাব। পরামর্শ দেয়া এখানে মুশকিল। তবে আমাদের চলতি নীতি কি জনাব নিতান্ত অপছন্দ করছেন? শুধু অপছন্দই নয়, ওই নতজন নীতি আমি কোনোদিনই পরিপাক করতে পারিনি। যাহাপনা, কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব ঘাড়ে নিয়ে আর তো আমার ভাবপ্রবণ হওয়ার অবকাশ নেই। সকলের ইচ্ছের বিরুদ্ধে নিজের ব্যক্তিগত ইচ্ছা আবেগ বহাল করতে যাওয়ার কোনো অবকাশ আমার নেই। তাই দরবারে তোলার আগে এ প্রসঙ্গে আপনাদের সুনির্দিষ্ট মতামত জানা আমার প্রয়োজন। উজির আজম শাহজাদা দাউদ খানের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করলেন, এ ব্যাপারে দানেশমান ছোট হুজুরের অনুভূতি কি? শাহজাদা দাউদ খান তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, অনুভূতি? উজির আজম হেসে বললেন, না মানে আমি বলছি দায়িত্বের বোঝা ঘাড়ে থাকলে হাজার দিক ভাবতে গিয়ে স্বাভাবিকভাবে স্বচ্ছ দৃষ্টি ঘোলাটে হয়ে যায়। সঠিক মনে হলেও কোন পথকে সঠিক বলে গ্রহণ করতে দ্বিধাদ্বন্দ্ব জাগে। ছোট হুজুর বুদ্ধিমান, দৃষ্টিও তার স্বচ্ছ। তাই বলছিলাম তিনি তার পরিচ্ছন্ন চিন্তাভাবনায় কি অনুভব করেন। দাউদ খান বললেন, দেখুন, বয়সে আমি নবীন, আপনি প্রবীণ ব্যক্তি। আমার তুলনায় আমার জনাবে আলা ভাইজান অধিক বয়সী হলেও আপনার কাছে তিনিও শিশু। তাই আপনার বিবেচনাটা আগে জানার প্রয়োজন ছিল আমাদের। লোদি খান থমকে গিয়ে বললেন,
ছোট হুজুর, কোনো অনুভূতি বা আবেগের প্রশ্ন নয়, বাস্তব অবস্থার প্রেক্ষিতে চিন্তাভাবনা করতে হবে আমাদের। কিছু বলার আগে আমি তাই মাননীয় উজিরে আজমকে প্রশ্ন করতে চাই, আমাদের মরহুম আব্বাজানের অনুসৃত ওই নীতির উপকারিতা কি আদৌ কিছু আছে? আর লোদি খান চিন্তিত কণ্ঠে বললেন, তা মানে? দাউদ খান বললেন, আরও সহজ করে বলি, দিল্লির বাদশাহ আকবর শাহ যে মিত্রতার আশায় আমার মরহুম আব্বাজানের ওই নীতি অবলম্বন করেছিলেন, আকবর শাহ সে মিত্রতাকে আমরা এখনো আশা করতে পারি? উৎসাহিত হয়ে উঠে বায়েজিদ খান বললেন, হ্যাঁ হ্যাঁ, ওইটাই আসল বিবেচনার দিক, ওইটাই। মাননীয় উজিরে আজম দীর্ঘদিন ধরে দিল্লির প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে আসছেন, তিনি তার অভিজ্ঞতার আলোকে অভিমত প্রকাশ করবেন এ আশা আমি করছি। উজিরে আজম মাথা তুলে বললেন, জনাব, মরহুম হুজুরে আলার ওই নীতির পেছনে আমার ভূমিকায় ছিল অধিক জোরদার। তখন আমি আকবর শাহর অসাধু মন মতলব আন্দাজ করতে পারলেও তাকে থামিয়ে রাখা হয়তো বা কিছু সম্ভব এই ধারণায় পোষণ করেছি। কিন্তু কিন্তু আজ আমার সে ধারণা তিল পরিমাণ নেই। আকবর শাহর মতলব আর উদ্দেশ্য এখন দিনের মতো পরিষ্কার হয়ে গেছে। তামাম হিন্দুস্তানে নিজ প্রভুত্ব প্রতিষ্ঠা করতে তিনি আজ বদ্ধপরিকর। উজিরে আজম কোনো প্রকার আত্মপ্রবঞ্চনা না করে নিজের উপলব্ধি খুলে বলতে বলতে হয়, দুদিন আগে হোক আর পরে হোক বাংলা মুলুক দখল করতে আকবর শাহ আসবেনি। কোনো ভেট মিত্রতার ভেড়া দিয়ে তাকে আটকে রাখা যাবে না। শাহজাদা দাউদ খান স্মিত হাসে বললেন, তাহলেই দেখুন আমার অনুভূতি আলাদা করে প্রকাশ করার জরুরত কি আছে কিছু? ছোট হুজুর, বায়েজিদ খান কথা ধরে বললেন, এ নীতি নিয়ে তাহলে আর মগজ খরচের গরজটা কি? তা অর্থহীন হয়ে গেছে। লোদি খান চিন্তিত কণ্ঠে বললেন, গরজ কিছু আছে জনাব। সঙ্গে সঙ্গে সংঘর্ষে না গিয়ে যে কয়দিন ঠেকিয়ে রাখা যায় তা করতে পারলে ক্ষীণ একটা লাভের আশা আছে বই কি। অর্থাৎ দখল করতে আসবে বললেই তো আর এখনো আসেনি। মানুষ মরণশীল, মানুষ হাজার রকম বাধা বিপত্তির দাস। আকাঙ্ক্ষা আকবর শাহ যত তীব্রই হোক, কোনো না কোনো কারণে তার আগ্রাসন বিঘ্নিত হতেও পারে। আর তা যদি হয়েই যায়, তাহলে আর আমাদের ওই বৃহৎ শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর ঝুঁকি নিতেই হবে না। ঝুঁকিটা তা আসলে অত্যন্ত বিপজ্জনক। এ আশা কি আদৌ পোষণ করার মতো? তা না হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে থেকে এই চলতি নীতি আরও কিছুদিন চালিয়ে যাওয়ার পক্ষপাতে আমি। যদি আমার এই পক্ষপাতের পেছনে শক্তিশালী কোনো যুক্তি নেই, তবু যে কদিন চলে তা চলতে দেওয়ার দিকটা বিবেচনা করে দেখার অনুরোধ আমি করব। লোদি খান নরমপন্থী লোক। এরপর তিনি যা বোঝানোর প্রয়াস পেলেন তা হল শেষ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করা। চরম কোনো পদক্ষেপের উদ্যোগ আগেই এবং নিজেরাই গ্রহণ না করে দিল্লির ফৌজ সংঘর্ষে এগিয়ে এলে দায়িত্বটা তাদের ঘাড়েই ফেলে দিয়ে পদক্ষেপ তখন গ্রহণ করা। এতে করে বিপজ্জনক মুহূর্তে মিটমাটের পথটা কিছুটা সুগম থাকে। কিন্তু শাহজাদারা এ দীনতা মেনে নিতে পারলেন না। বাংলা মুলুকের শক্তিও তখন দুর্বার এক শক্তি। বিপজ্জনক মুহূর্ত তাদের জন্যেই হবে, দিল্লির জন্য হবে না, এমনটি ধারণা করার যুক্তিসঙ্গত কারণ প্রকৃতপক্ষেই ছিল না। ফলে শাহজাদারা নিজেদের এত দুর্বল মনে করলেন না। ওদিকে আবার তাদের মানসিকতাও বিরচিত। যে কয়দিন বাঁচেন তারা বাঁচার মতো করেই বাঁচতে চান। লোদি খানের এই বক্তব্যে অধিপতি বায়েজিদ খান বিভ্রান্তিতে পড়ে গেলেন। তিনি শাহজাদা দাউদ খানকে প্রশ্ন করলেন, আমার বিচক্ষণ ভাই এই ছোট হুজুরের এ ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য? এর জবাবে দাউদ খান ধীর কণ্ঠে বললেন, উজির আজম সাহেবের আন্তরিকতার প্রতি আমার শ্রদ্ধা আছে। তিনি বাংলা মুলুককে মনে প্রাণে ভালোবাসেন। যেভাবে হোক আর যে কদিনই হোক বাংলা মুলুককে বিপদ থেকে আগলে রাখার আগ্রহ তার অপরিসীম। এটা ভাবতেও সত্যিই তার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। কিন্তু আমার কথা আলাদা। মরি মরি করে সৈনিক মরে থাকা আমার স্বভাব বিরুদ্ধ। কোনো জোড়াতালি দেয়া নীতিতে আমি বিশ্বাসী নয়। বায়েজিদ খান সস্নেহে বললেন, ছোট হুজুর। দাউদ খান বললেন, দুশ্মনের হামলা বুকের উপর আসন্ন দেখেও লাঠি হাতে না দাঁড়িয়ে পেছন থেকে ঘুরে দাঁড়ালেই বাঁচা যাবে এ বিশ্বাস কোনোদিনই আমি করি না, আজও করতে পারি না। সাব্বাস, আমি আমার ছোট হুজুর ভাইকে আরও অধিক স্পষ্ট হতে বলছি। শাহজাদা দাউদ খান শানিত কণ্ঠে বললেন, অস্পষ্টতা আমি এখানেও নই জনাব। আমাদের শ্রদ্ধেয় আব্বাজানের সময়ে যে অবস্থা বিরাজমান ছিল তা এখন নেই। এ সম্বন্ধে জনাব সহ উজির সাহেব একমত। কাজেই আর এই আত্মপ্রবঞ্চনা কেন? দাউদ, আমার পূর্বাপর এক কথা, কোনো সুবিধের লোভে একজন অসৎ মতলববাজ আর মেকি মুসলমানের কাছে একজন খাঁটি মুসলমান মাথা নত করবে কেন? নিজের ইমান কি তাতে মজবুত থাকবে তার? তারপর
পরেরটুকু জনাব চিন্তা করুন। যে সিদ্ধান্ত দেওয়ার কাজ আমার তো নয়। আমার কথা মুসলমান হোক অমুসলমান হোক, কারো সাথে মিত্রতার নীতি দোষের নয়। আমাদের মরহুম আব্বাজান সেই প্রয়াসী চালিয়ে গেছেন, কিন্তু মিত্র যখন উলঙ্গভাবে দুশ্মন, তখন আর কেন আলেয়ার পেছনে ছুটতে যাব আমরা? বায়েজিদ খান চঞ্চল হয়ে উঠলেন। তিনি লোদি খানকে বললেন, মাননীয় উজিরে আজমকে আমি এ প্রশ্নের জবাব দেওয়ার জন্য অনুরোধ করছি। উজিরে আজম বললেন, জনাব, এতে তো কোনো জবাব নেই। ছোট হুজুরের বিবেচনার মধ্যে আমি কোনো ফাঁক খুঁজে পাচ্ছি না, জবাব দেব কি? তার কথাও তো যুক্তিহীন কথা নয়। অধিপতি বায়েজিদ খান এবার প্রত্যয়ের সাথে বললেন, তাহলে এবার আমার কথা শুনুন আপনারা। কুজো হয়ে চলার দিন ফুরিয়ে গেছে। আমি এবার সোজা হয়ে দাঁড়িয়ে বাঁচতে প্রয়াসী হব। আমার ভাই এই ছোট হুজুরের কথায় আমার কথা। যে কদিন বাঁচব, সিংহের মতো বাঁচব, মুসলমানের মতো শির উঁচু করে বাঁচব। অনুকম্পার আশায় এক আগ্রাসী জালিমকে তোয়াজ করে আমি ইমান খোয়াতে পারব না। আচ্ছন্ন নজরে চেয়ে উজিরে আজম বললেন, জনাব। বায়েজিদ খান বললেন, আমার মরহুম আব্বাজানেরও এই মানসিকতাই ছিল। আকবর শাহ মিত্রতা মানতে না চাইলে আকবর শাহর গোলামি তিনিও কবুল করতেন না। লোদি খান সমর্থন দিয়ে বললেন, তা ঠিক, তা ঠিক। আপনাদের অনুকূল মন্তব্য না পেলে আমাকে একাই এই সিদ্ধান্ত গ্রহণ করতে হতো, কারণ আমি যা কোনোদিন মেনে নিতে পারিনি, আর যা মেনে নেওয়ার আদৌ কোনো যুক্তি নেই, তা আমি আজও স্বস্তির সাথে মেনে নিতে পারতাম না। জাহাপনা, তাই আমি মনে করি পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে আমি সুলতান উপাধি ঘোষণা করব এবং এই উপাধি গ্রহণ করব। নিজ নামে খোদবা পাঠসহ নিজ নামে মুদ্রা জারি করব। তবে আমার এ সিদ্ধান্ত আমি আপনাদের বিনা বাক্যে গ্রহণ করতে বলবো না। এ সিদ্ধান্ত মনোপুত না হলে আপনার যুক্তি প্রদর্শন করুন, এর ভ্রান্তি ধরিয়ে দিন, বিকল্প ব্যবস্থা দিন। শাহজাদা দাউদ খান উচ্ছ্বসিত কণ্ঠে এ সিদ্ধান্ত গ্রহণ করলেন। লোদি খান সাহেব চিরকালই মধ্যম পথের লোক। এই চরম পন্থার পক্ষে, তাই তিনি উচ্ছ্বাস প্রকাশও করলেন না, আবার অযৌক্তিক বলে মনক্ষুণ্ণ হয়ে অসম্মতিও জানালেন না। অচিরেই দরবার ডেকে অধিপতি বায়েজিদ খান তার ইরাদার কথা দরবারে পেশ করলেন। দরবারেও এ নিয়ে পক্ষে বিপক্ষে কথা হল। বিস্তারিত আলোচনা আনতে ও প্রস্তাব সেনাপতি কালাপাহাড়, সিকান্দর উজবেক সহ দক্ষ দক্ষ সেনাপতিদের দরবারে প্রায় সমুদয় সদস্যের উষ্ণ সমর্থন লাভ করল। কিছু সুবিধাবাদী ঝুঁকি বিমুখ ব্যক্তিদের ওজোর আপত্তি পাঠানদের চিরন্তন এবং জন্মগত সাহসিকতার সামনে হীনবল হয়ে মিলিয়ে গেল। অতপর বায়েজিদ খান কাররানি নিজেকে বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন সুলতান রূপে ঘোষণা দান করলেন এবং তার নিজ নামে খুতবা পাঠ ও মুদ্রা জারির আদেশ দিলেন। আল্লাহু আকবার ধ্বনির শব্দে সভাকক্ষ প্রকম্পিত হল। সভাকক্ষ থেকে বেরিয়ে মুহুর্মুহু আল্লাহু আকবার ধ্বনির মধ্য দিয়ে সভাসদদের উপস্থিতি সহকারে বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন সুলতান বায়েজিদ খান কাররানি তান্ডার আকাশে স্বাধীন বাংলার স্বাধীন পতাকা উড়িয়ে দিলেন। তড়িৎ বেগে খবর ছড়িয়ে পড়ল চারদিকে। বাংলা, বিহার, উড়িষ্যার নয়া প্রাণের পরশ লাগল। নতুন এক উদ্দীপনায় স্বাধীনতাপ্রিয় জনমণ্ডলী উদ্দীপ্ত হয়ে উঠল। অনেক স্থানে অনেকে এ নিয়ে উৎসব উল্লাস শুরু করল। রাজধানী তান্ডাও কয়েকদিন উৎসবে উল্লাসে মুখর হয়ে রইল। কিন্তু শাহজাদা দাউদ খান ও সেনাপতি কালাপাহাড় সহ বাংলার দুর্ধর্ষ ও দূরদর্শী সালার, সেপাই, জঙ্গি পুরুষ কেউ এ উৎসবে গা এলিয়ে দিলেন না। দিল্লির সম্ভব পদক্ষেপের মোকাবেলা করার উদ্দেশ্যে তারা সবাই তলোয়ার শান দিতে লাগলেন।